নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের লকডাউন, এই বিষয়ে আসলে আপনি কি দেখছেন? আপনার বক্তব্যটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচককে শুভেচ্ছা। এই আলোচনাটা বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে একেবারে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত যে নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে কিনা, নির্বাচন হবে কিনা, আমি অনেক দিন থেকে আমার নিজের ব্যক্তিগত যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে দেখতে পারি যে বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য সরকারের ভেতর থেকে চেষ্টা আছে, সরকারের বাইরের থেকে চেষ্টা আছে। রাশেদ ভাই কয়েকটা সোর্স বলেছেন। আপনার রাজনীতি নিয়েও আমাদের এখানে অনেক সময় পলিটিক্স হয়, রাজনীতি নিয়ে পলিটিক্স। এখন রাজনীতি নিয়ে পলিটিক্স হচ্ছে। আপনি অনেক সময় দেখবেন বন্ধুদের সাথে কোনো একটা বিষয় আমরা ঠাট্টা মশকরা করছি, তখন তারা বলছে আমাদের সাথে পলিটিক্স করো। তার মানে হচ্ছে যে আপনি যখন কোনো একটা বিষয় একটু প্যাচ লাগানোর চেষ্টা করেন তখন আমরা সেটাকে কিন্তু পলিটিক্স হিসাবেই, যদিও এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না অথবা আমরা এটা চাই না। ঠিক এই মুহূর্তে আমরা অনবরত দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে রাজনৈতিক পক্ষের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা বিভিন্ন ধরনের বক্তব্য, হতে দেব না, এই জায়গাটা আজকে আমরা শুনেছি যে এই জায়গাটা এসেছে নির্বাচন হতে দেব না, অর্থাৎ 26 সালে কোনো নির্বাচন হবে না। জুলাই সনদের আইনি ভিত্তি, এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের চাওয়া বা পাওয়ার বিষয় না। জুলাই সনদটা সমগ্র জাতির একটা প্রত্যাশার জায়গা, কিন্তু এটাকে শর্তযুক্ত করা, এটা না হলে নির্বাচন হতে দেব না, এই যে ঘোষণাটা, এই ঘোষণাটার ভেতর থেকে আপনি আপনার শক্তিটা দেখাতে চাচ্ছেন কাকে? সরকারকে, অন্যান্য রাজনৈতিক দলকে, বাংলাদেশের জনগণকে, কাকে আপনি এটা দেখাতে চাইছেন? আপনি বিএনপির সম্পর্কে আমাদের অনেক কথা আছে, আমার পর্যবেক্ষণটা হচ্ছে বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, সাংগঠনিক বিস্তৃতি, তার যে জনসমর্থন, এগুলো যদি জামাতের থাকতো তাহলে জামাত আজকে এই যে জুলাই সনদ বলেন, জুলাই ঘোষণা বলেন, সংস্কার বলেন, কোনো কিছুর মধ্যে যেত না। শেখ হাসিনা 5ই আগস্ট চলে গেলেন, তার 3 মাসের মধ্যে জামাত যে কোনো প্রক্রিয়ায় নির্বাচন করে তারা ক্ষমতায় বসত, যদি বিএনপির সেই যে সক্ষমতা আছে সেটা যদি তাদের থাকতো। কারণ বিএনপি এই জায়গাটা অনেকগুলো জায়গায় স্যাক্রিফাইস করেছে। বিএনপির রাজনীতি নিয়ে অজস্র অসংখ্য ক্রিটিক করার সুযোগ আছে। তাহলে কি বিএনপি জামায়াতের থেকে এই জায়গাটা পিছিয়ে আছে? বিএনপির উদারতার সুযোগটাকে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার যে সুযোগ, সেই সুযোগের সাথে বাধাগ্রস্ত করা হচ্ছে। বিএনপি যে উদারতাটা দেখিয়েছে, এই উদারতাটা হচ্ছে আমাদের দেশের যে রাজনীতিতে যে আবর্জনাগুলো জমেছে, অন্ধকার জমেছে, এই আবর্জনাটা একটু পরিষ্কার করার জন্য একটা উদ্যোগ। তার সমস্ত কর্মীরা বিএনপির এই মনোভাবের সাথে একত্রিত হয়নি, একমত হয়নি, তার অসংখ্য প্রমাণ আছে। গতকালকেও জানি কোথায় যেন নিজেরা পিটিয়ে একজন আরেকজনকে মেরে ফেলেছে। সংস্কারের কথা বলছে, 31 দফা প্রস্তাবনা বিএনপি সবার আগে তুলেছে, বিএনপি সংস্কারের কথা সবার আগে বলছে, কিন্তু এই বার্তাটা তার সাধারণ মানুষকে দিলেও সব কর্মীকে দিতে পারেনি, এটি সত্য। এবং যে কর্মীরা এটিকে গ্রহণ করেনি তারা মারামারি করছে, এটাও সত্য। কিন্তু বিএনপি কিন্তু সংস্কার করার একটা প্রয়োজনীয়তা অনুধাবন করে রাজনীতিতে কতগুলো বাক পরিবর্তনের চেষ্টা করছে। এখন আপনি এসে যখন বলছেন যে এটা না করলে নির্বাচন হতে দেব না, আচ্ছা, এর ভেতর থেকে রাষ্ট্র বহির্ভূত আলাদা একটা কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার একটা ভাবনা প্রকাশিত হচ্ছে নির্বাচনের আগে, এই যে দাবিগুলো, সেই দাবিগুলো তোলার ভেতর থেকে। এবং আমাদের সমাজের মধ্যে একদল জ্ঞান পাপীকে আমি দেখছি বিভিন্ন টেলিভিশনে এসে নানা ধরনের কুতথ্য দিয়ে, সংবিধান, নির্বাচন ইত্যাদি নিয়ে কুতথ্য দিয়ে সেই পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করার চেষ্টা করছেন। সংকটটা তৈরি হলো কোথায়? যখন আপনি ট্রেনের সঙ্গে ঠেলাগাড়ি পেছন থেকে যুক্ত করে দিলেন, অথবা ঠেলাগাড়ির পেছনে যখন আপনি ট্রাক যুক্ত করে দিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন? যে রাজনৈতিক দলগুলোর সাথে যারাদেরকে নিয়ে বসছি, আপনারা যে সমস্ত জায়গায় একমত হবেন সেই জায়গাগুলোকে ধরে আমরা তুলনামূলকভাবে একটা গ্রহণযোগ্য জায়গা তৈরি করব। এই কথাটি উনি এখন কেন বলছেন না? যখন
ঐক্যমত্য কমিশনের বৈঠক উদ্বোধন হলো, রাশেদ ভাইরা সেই মিটিংয়ে ছিলেন, আমরা ছিলাম না, আমরা বাইরের থেকে দেখেছি। তিনি তো বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যে সমস্ত পয়েন্টে একমত হবে আমরা সেই পয়েন্টগুলো নিয়ে এগোবো। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি, এই যে বললাম আপনার ঠেলাগাড়ির সঙ্গে ট্রেন যুক্ত করে দিয়েছেন, আলী রিয়াজরা যে সর্বনাশটা এই দেশের করে দিয়ে গেছেন, এটি তো একটা পরিকল্পিত উদ্যোগ। 111 সহ বাংলাদেশের রাজনীতিকে একটা সংকটের মধ্যে ফেলে দেওয়ার জন্য যারা সচেষ্ট ছিলেন তারা সবাই এখন একত্রিত হয়েছেন এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির যে উদারতার সুযোগটা তারা নিয়েছেন। আমি উনি সামনে বসা সেই কারণে বলছি না, কোটা বিরোধী আন্দোলন থেকে মার খাওয়া তাদের শুরু। আপনি এই যে আলী রিয়াজকে কোথায় দেখেছেন? গত 15 বছরে যে লড়াই হয়েছে সেই লড়াই এই ব্যক্তিদেরকে কোথায় দেখেছেন? খলিলুর রহমানকে কোথায় দেখেছেন? তারা এসেছেন। আমরা এটি নিয়ে কিন্তু খুব বড় প্রশ্ন ওঠেনি। বিএনপি সেদিন বলছে যে বিদেশ থেকে এসেছে, বিএনপি এই প্রশ্নটা তখন তোলেনি, তখন সরল বিশ্বাসে অথবা মনে করেছে যে একটা পরিবর্তনের দরকার, কেউ কেন কাউকে দিয়ে কোথাও না কোথাও এটি শুরু করতে হবে। সেই উদারতাটাকে আজকে দেখছি ব্যবহার করে, অপব্যবহার করে নির্বাচন বানচাল করার। এবং সর্বশেষ আজকে যে ঘোষণাটি পূর্ব শর্ত যে এটা যদি আপনি না মানেন তাহলে ভোট হতে দেওয়া হবে না, তাহলে কি করবেন? সংঘাত করবেন? আজকে আপনি যদি বলেন যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এখানে নির্বাচন হবে না, কালকে বিএনপি যদি রাস্তায় নেমে বলে জুলাই নির্বাচনের আগে জুলাই সনদ বা গণভোট করা যাবে না বা একদিনের আগেও গণভোট করতে দেব না, তাহলে সংঘাত উস্কানিটা যে দিচ্ছেন। এখানে আমি আওয়ামী লীগ পরাজিত হয়েছে, পালিয়ে গেছে এবং তাদের বিরাট কর্মীও এখানে আছে, এটাও সত্য। আওয়ামী লীগ সব পালিয়ে যায়নি। তো আপনি যখন উস্কানিগুলো অনবরত দিচ্ছেন তখন এই শক্তিগুলো সুযোগ তো নিবেই। আমি এটার জন্য আওয়ামী লীগকে যতটুকু দায়ী করব তার থেকে বেশি দায়ী করব ঢাকার রাস্তায় পুলিশ পাহারায় দৌড়াদৌড়ি ছাড়াই যারা এই হুমকিগুলো দিতে পারছে, তারাই সংকটটা তৈরি করছে।